গুছিয়ে সংগঠন করতে জানেন, হাসি তামাশা রগড়ে দিলদার মানুষ, ঠোঁট কাটা, পলিটিক্স করেন পলিটিক্যাল কারেক্ট হওয়ার বালাই নেই। নাড়া বাঁধা জয় শ্রীরামে, জয় জগন্নাথেই বা কিসের আপত্তি, প্রতিজ্ঞায় আছেন প্রেমেও। মেদিনীপুরে ছিলেন, দুর্গাপুরেও। জিততে জানেন, হারও মানেন, ভাঙেন তবু মচকান না, সকালে হাঁটতে ভোলেন না। বঙ্গে পদ্ম ফোটাতে গিয়ে হাতে কাঁটাও ফুটেছে, তবে রং রুট ধরেননি, রুটেই ফিরেছেন ফুটমার্চ করে। বাঙালির কাছে তিনি স্বস্তির, অস্বস্তিরও। দিলীপদা, আপনার তো এই বিধানসভা ভোটে একটা কামব্যাক হলো, কারণ গত লোকসভা ভোটে আপনাকে আপনার মেদিনীপুর আসন আপনার কাছে কেড়ে নিয়ে আপনাকে পাঠানো হয়েছিল বর্ধমান দুর্গাপুরে লড়তে। এবার দেখা যাচ্ছে যে হিরণ চট্টোপাধ্যায়ের আসন কেড়ে আপনাকে সেই আসনে দেয়া হলো। এই ব্যাপারটা কেমন? বৃত্ত সম্পূর্ণ হলো? দেখুন, পার্টি ইলেকশন মানে জেতার জন্য, যেটা করলে পার্টির লাভ হবে পার্টি সে ডিসিশন নেয়। আর আমরা অভ্যস্ত, পার্টির নেতারা যা ডিসিশন নেবেন সেটা আমরা কাজ করবো কর্মী হিসাবে। আমাকে যদি বলতো লড়ার দরকার নেই, আমি লড়েছি 3 বার 4 বার লড়তে বললো, তো আমি ওকে বলতো তুমি জেতাও, আমি প্রচার করতাম, জেতাতাম, কাজ করতাম। তো এখন বলেছি তুমি লড়ো, তো আমি একটা কেন্দ্রে, আমার পুরনো কেন্দ্রে আমি লড়ছি, আবার পার্টি যদি তার সঙ্গে বলে অন্য কেন্দ্রে গিয়ে প্রচার করে, সেটাও করতে হবে। তো পার্টি যাকে যে কাজ দেবে সেটা করতে হবে, সেই মানসিকতা নিয়ে আমরা রাজনীতিটা করি। আপনি প্রথম এই কেন্দ্র থেকেই জিতে আইনসভায় গিয়েছিলেন 16 সালে। তারপরে আপনি মেদিনীপুরে, আবার ওখানেই 3 বছর পরে বলা হলো ইলেকশন লড়ো এমপি, তো আপনি জিতলেন লোকসভা সিট, আবার জিতলাম। তো তারপরে আপনি হেরে গেলেন। 5 বছর পরে আমাকে অন্য জায়গায় দেওয়া হলো। তো তখন হঠাৎ হলো শেষ মুহূর্তে, একটু সময় টময় থাকলে ওখানে লড়া যেত একটু। কিন্তু আপনি জানেন যে প্রচার ইত্যাদি যেটা করা সেটা ম্যাক্সিমাম আমি করেছিলাম, কিন্তু সংগঠন লাগে, যেহেতু পুরনো এমপি ছিলেন আমাদের সেখানে, তার পারফরমেন্সটাও লোকে বিচার করে। মাঝখানে কোভিড হওয়ার জন্য 2-3 বছর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তো এন্টি ইনকামবেন্সি তো ছিলই আমাদের পক্ষে, প্লাস সাংগঠনিক দুর্বলতা, ফলে যেরকম আশা করেছিলাম রেজাল্ট সেটা হয়নি। খড়গপুর সদরে এবার সাংগঠনিক দুর্বলতা আছে? না, দুর্বলতা আমি বলবো না, হ্যাঁ একটু হয়, ব্যক্তি ভেরি করলে, পরিবর্তন হলে কোন মানুষ জায়গার সঙ্গে লেপটে যায়। আমার আগে যেমন ওখানে কংগ্রেসের এমপি ছিলেন স্বর্গীয় চাচাজি, তো চাচাজি মানে খড়গপুর, উনি নমিনেশন করে দিতেন আর জিততেন, একদম, একবার নয় 7 বার। জ্ঞান সিং সোহনপাল, তার সামনে আমি দাঁড়ালাম, তখন তার বয়সের শেষের দিকে, উনি 92 বছর বয়স। তো আমাকে লোকে দেখলো যে উত্তরসূরি পাওয়া গেছে, একে জেতানো যাক। আমিও ইলেকশনে সেইবার বা পরের বার লোকসভাতে আমার 2জন প্রতিপক্ষ খুবই বরিষ্ঠ নেতা, তারপরে মানস দা এসেছিলেন, মানস মিয়া, তিনিও ওনারই ভাইপো কংগ্রেসের প্রেসিডেন্ট, এখানকার মন্ত্রী, তিনি এসেছিলেন। 2জনের বিরুদ্ধে একটা কথাও আমি বলিনি, ওর সমালোচনাও করিনি। হ্যাঁ, অনেকে বলছে আপনার সামনে এসছেন মানস দা, আপনি কী বলবেন? আমার সামনে এসে ভুল করেছেন, এটা বললাম। আর চাচাজি সম্বন্ধে আমি প্রথমেই গিয়ে বলেছিলাম, চাচাজি যে 92 বছর বয়স হয়ে গেছে, এই লোকটাকে কত খাটাবেন। আর এই যে প্রদীপ যিনি দাঁড়িয়েছেন আপনার বিরুদ্ধে, আপনি যখন খড়গপুর ছেড়ে চলে গেলেন লোকসভায় লড়ার জন্য, তখন যে উপনির্বাচন হয়েছিল উনি জিতেছিলেন, এলাকার ছেলে, পপুলার ছেলে। এবারও আপনার মূল প্রতিপক্ষ জেতেননি, বাই ইলেকশন যেভাবে জেতে সেভাবে জিতেছিলেন, তাহলে পরের বারে হেরে গেলেন কেন জেনারেল ইলেকশনে? এবার জিতবেন আপনি? আমি তো জেতার জন্যই লড়ছি, 2 বার লড়েছি। 3-0 হবে, 2-0 থেকে 3-0 হবে খড়গপুর মানে বিজেপি। হিরণের সঙ্গে কথা হয়েছে? আজকেই দেখা হয়েছে। হিরণ সময় ছিল টিকিট পাবেন, ওই বিবাহ নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। ব্যক্তিগত জীবনে অনেক কিছুই হয়, রাজনীতিতে এটা কেউ দেখে? যে বড় নেতাদের আপনার রোজ ছবি দেখান, তাদের জীবনে দেখুন তো, তারাও টিকিট পায়, যেতে, তারা নেতা, সেটা এগুলো খুব একটা ব্যাপার মনে হয় না আমার। আমরা সমাজে একটা সংস্কার নিয়ে চলবে আমাদের মনে হয়, বা অনেকে আনন্দ পায় এটা চর্চা করে বা এটাকে ইস্যু করে, ওটা নয়। তার সোশ্যাল কন্ট্রিবিউশন ইত্যাদি দেখা উচিত, পার্টি তাকে টিকিট দিয়েছে। দিলীপ ঘোষের কি বিবাহের পর লেডি লাক হলো? কারণ বিবাহের পর পরিস্থিতির উত্তরোত্তর উন্নতি হচ্ছে, দলে গুরুত্ব বেড়েছে, হোম কনস্টিটিউয়েন্সিতে ফেরত। আচ্ছা, আমি রাজনীতিতে এলাম, এমএলএ এমপি হলাম, তখন কোথায় লেডি লাক ছিল? হেরে গেছিলেন তো বর্ধমান দুর্গাপুরে, তারপরেই তো লেডি লাক। মমতা ব্যানার্জি হলো, তিনিও হেরেছেন, জিতেছেন, তিনি তো আমাদের সবচেয়ে পপুলার লিডার। আপনি লেডি লাক তাহলে অগ্রাহ্য করছেন, আপনি বলছেন না লেডি লাক লাক ব্যাপারটা তো আপনিও বলতে পারেন, আমিও বলতে পারেন, লাখ লাখ কখন কার কি হয়, ফেভারে যায়, কখন এগেস্টে যায়। দিলীপদা, তথ্য বলে যে আপনি রাজ্য সভাপতি থাকার সময় বিজেপি রাজ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছিল। লোকসভা ভোটে 18টা সিট পেয়েছিল, বিধানসভা ভোটে 3 থেকে বেড়ে 77 হয়েছিল, যদিও সেটা একটা আশাভঙ্গের দিকে গিয়েছিল। কিন্তু এই যে জয়,
যে 2019-এর যে লোকসভা ভোটের জয়, এই কৃতিত্ব কি আপনার না মুকুল রায়ের? মানে ওই 18টা লোকসভা আসন কি দিলীপ ঘোষের কৃতিত্বে হয়েছিল না মুকুলের হাতযশে হয়েছিল? পশ্চিমবঙ্গে বিজেপি, ধরুন এবার যদি আপনারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করেন, তার কৃতিত্ব কি নীতিন নবীনের হবে না আপনারা যারা ভোট লড়ছেন তাদের হবে? দেখুন, এখানে নিজের পারসেপশন আছে, সব অ্যানালাইসিস আছে, যুক্তিতর্ক আছে। তার আগের বছর 18 সালে আমরা এখানে ইলেকশন লড়েছিলাম পঞ্চায়েতে, জানেন ভয়ঙ্কর হিংসা হয়েছিল। হ্যাঁ, তারপরে প্রায় 1005 সিট আমরা জিতেছিলাম। তার মধ্যে 2100 প্রার্থী তারা 4টে রাজ্যে লুকিয়ে রেখেছিলাম আমরা, ভোটের পরে পালিয়ে যেতে হয়েছিল। এবং তার মধ্যে গর্ভবতী মহিলারাও ছিলেন, তারা হসপিটাল যেতে পারেন, ওই ক্যাম্পে তাদের সন্তান প্রসব হয়েছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি আমরা লড়েছিলাম। সেখানেও 40-42% এক একটা জেলাতে ভোট পেয়েছিলাম, আমরাই টক্কর দিয়েছিলাম। আর পরে 19 সালে সেটা 40%-এর বেশি ভোট পেলাম আমরা লোকসভাতে। তো হ্যাঁ, তখন আমাদের সঙ্গে সিনিয়র লিডার হিসেবে এসে গেছিলেন মুকুলদা। তো যে যার মতো করে দেখবে। সেই রথের কবিতাটা আপনার মনে আছে? রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। অন্তর্যামী হাসছেন তো। অন্তর্যামী কি দিলীপ ঘোষ না মুকুল রায়? আমি এর মধ্যে কোনোটাই নাই। দিলীপদা, আপনাকে আবার রাজ্য বিজেপির সভাপতি করে দিলে পশ্চিমবঙ্গ জিতবেন? আমি গ্যারান্টি দেবো না। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে আমি পুরো শক্তি সামর্থ্য লাগিয়েছি, বুদ্ধি লাগিয়েছি, আমার কর্মী এবং সাধারণ মানুষের বিশ্বাস জেতার চেষ্টা করেছি, একটা রেজাল্ট এসেছে। তো আমি কি হলে কি হবে সেটা বলা মুশকিল, তবে আমি কখনো আমার দায়িত্ব পালনে খামতি করি না, বা লড়াইতে 100% দিই আমি। বাকি পারিপার্শ্বিক পরিস্থিতি, এত বড় পার্টি আমাদের, তার সর্বভারতীয় নেতৃত্ব, তারা ডিসিশন নেন। দিলীপ ঘোষের তো হি হ্যাজ গট এ ডিফারেন্ট স্টাইল অফ পলিটিক্স। দিলীপ ঘোষের যে রাজনীতি, যেটা আপনি এই খড়গপুরে যেভাবে আপনি মোকাবিলা করেছেন বা করছেন বা করে এসেছেন, আপনার গাড়ি সবচেয়ে বেশিবার ভাঙা হয়েছে হামলার জন্য। আমি শুনেছিলাম, আপনি আমায় বলেছিলেন যে আপনার এক অনুগামী বলেছিলেন যে আপনার গাড়ি যা সারাতে যত খরচ হতো, আছে নতুন গাড়ি কিনে ফেলা যায়। বলছে আপনার গাড়ি কিনতে যা খরচা হয়েছে সারাই করতে বেশি খরচা হয়েছে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গ বিজেপিতে একটা কথা খুব শোনা যায় যে দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন তখন তিনি দলের মধ্যে নিজের খুব স্পষ্ট বা জোরদার লবি তৈরির কখনো চেষ্টা করেন, কিন্তু একই সঙ্গে এটাও শোনা যায় যে সভাপতিত্ব চলে যাওয়ার পর আপনি একটা বাইরে থেকে একটা লবি তৈরি করতে উৎসাহী হয়ে উঠেছিলেন। তো দিলীপ পরবর্তী জমানায় পশ্চিমবঙ্গের বিজেপির অভ্যন্তরে একটা টানাপোড়েন তৈরি হয়েছিল, তার জন্য কি আপনার সেই অসময়োচিত চেষ্টাটাই দায়ী? না, আমি লবি নিচেও হতে দিইনি, উপরেও হতে দিইনি পশ্চিমবাংলাতে। লবি ভাবে বিশ্বাস করি না। আমি কাউকে দেখে রাজনীতি আসিনি, আমাকে দেখে অনেক লোক রাজনীতি, সেটা মানতে হবে। এখন যারা যুবকরা রাজনীতি করছেন আমার সময় এসছেন, বা শ্লাঘাবোধ হয়, গর্ববোধ হয় যে আমাকে দেখে রাজনীতিতে আসছে। হওয়ার আছে তো। আমি কাউকে দেখিনি, কাউকে দেখে শিখিনি, দেখেছি তো মোদিকে দেখে শিখেছি। কিন্তু আমার সামনে লক্ষ লক্ষ যুবককে আমি লাফাতে দেখেছি, তারা হাতে খড়ি করছে রাজনীতিতে আমার সময়, এবং বলে ওরা যে আপনাকে দেখে রাজনীতি এসছে। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, বিজেপিকে ভোট দিয়েছি আপনাকে দেখে, নাহলে 4% পার্টি 40% হলো কী করে? এ তো 70 বছর ধরে চলে আসছে, হঠাৎ বেড়েছে। সে যাই হোক, এটা অ্যানালাইসিস আপনারা করুন। আর দ্বিতীয় হচ্ছে যে লবি ফবিতে আমি পড়িনি, করতে দিইনি। এই যে আপনি কথাটা বললেন যে শ্লাঘাবোধ থাকা খুব স্বাভাবিক, তাহলে দিলীপ ঘোষ কেন পশ্চিমবঙ্গের ভোটে মুখ্যমন্ত্রীর মুখ হন না? পার্টি সাধারণত আমাদের যে বিজেপিকে ফলো করুন আপনি, কোনো রাজ্যে কোথাও মুখ হিসেবে কাউকে রাখা হয় না। এমনকি উত্তরপ্রদেশে এত পপুলার মুখ্যমন্ত্রী, তাকেও বলা হয়নি যে ইনিই হবেন, ভোটের পর আমরা ঠিক করবো। এটা মাননীয় অমিত শাহ গিয়ে বলেছেন, এখানেও বলা হয়েছে। এটাই আমাদের সিস্টেম, আমরা অভ্যস্ত। আপনাদের অসুবিধা হয় কারণ মুখ দেখে দেখে অভ্যাস। মুখ আবার কি, একটাই মুখ, যদি হারিয়ে যায় মুখটা আর পাওয়া যায় না খুঁজে। কিন্তু আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে আগ্রহী? আমি তো কোনো আগ্রহী নেই। আমার রাজনীতিতে কোনো আগ্রহ নেই। আমি 19 সালে বলে দিয়েছিলাম, যখন আমাকে চেঞ্জ করা হলো। আমি বলেছি আপনাকে ইলেকশন লড়বো, দুবার কেউ নেতা ছিল না, আপনার আমি রাজনীতি ছাড়তেও রাজি আছি। মুখ্যমন্ত্রী হতে আগ্রহী কি নয়? না না, আপনাকে যদি দল বলে আপনি মুখ্যমন্ত্রিত্ব নেবেন? আমাকে বলে কালকে পার্টি ছেড়ে দাও, ছেড়েও দেবো, ওটা তো অন্য প্রশ্ন। আমাকে যদি বলে মুখ্যমন্ত্রী, এখনো পর্যন্ত যা বলেছে আমি তাই করেছি। আমি কি ইতিবাচক হিসেবে নেব যে দল যদি দিলীপ ঘোষকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে বলে, ভোটের পরে শুনুন সংখ্যাগরিষ্ঠতা পেলে, তাহলে দিলীপ ঘোষ না করবেন? আমাকে একজন আপনার মতো বন্ধু জিজ্ঞেস করেছিল, আপনাকে যদি ভোটে দাঁড়াতে বলে আপনি কোথায় দাঁড়াবেন? খড়গপুর। সেনে বিরাট বাউন্ডার হয়ে গেল। কেন আপনি বলছেন খড়গপুরে দাঁড়াবেন? আমি একবারও টিকিট চাইনি কাউকে।
এখন ওনার ইচ্ছা, আমার ইচ্ছা প্রকাশ করলাম। এখন পার্টি কি বলবে, আমার প্রশ্ন আর গোড়ায়। অনেকেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু জেতাবে কে, এটা আমার প্রশ্ন। জেতানোটা প্রথম প্রশ্ন, তারপর মুখ্যমন্ত্রীর ব্যাপারটা আমরা বুঝে নেব। দিলীপদা, বিজেপিতে বরাবর একটা আদি বনাম নব্য দ্বন্দ্ব। দিলীপ ঘোষকে বরাবর আদিদের পক্ষেই দেখা গিয়েছে, কিন্তু দিলীপ ঘোষ নিজেই কি বিজেপি রাজনীতিতে নবাগত নন? উনি তো বিজেপি রাজনীতিতে এসেছেন 2015 সালে, তার আগে তো আরএসএস করতেন। না, আমি আদি বলতে কি আইডিওলজির দিক দিয়ে আদি হয়। যারা বিজেপি আরএসএস এর আইডিওলজিতে এসেছে তারা সমাজ পরিবর্তনের জন্য সেটা মিশন নিয়ে এসছে, কিন্তু পরবর্তীকালে পার্টি যখন ক্ষমতার কাছে চলে এসেছে তখন বহু লোক এসছে, আর এটা হয়। আর হঠাৎ যদি অনেক বেশি লোক এসে যায় পার্টি, তখন এই সমস্যা শুরু হয়। ব্যাপক যোগদান বা নতুন লোককে টিকিট দেওয়া, দেখা যাচ্ছে না। টিকিট দেওয়া, এগুলো পার্টি প্রথম থেকে ব্রেক করেছে এবং বলে দিয়েছে যাকে তাকে জয়েন করাবেন না। প্রদেশের একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে, তারা ভেবে দেখবে মানে বড় নেতাদের জন্য, বাকি লোক তো আসছেই, জয়েনিং হচ্ছে, আমিও কালকে গিয়ে জয়েনিং করাবো, লাইনে আছে, সেটা আলাদা জিনিস। কিন্তু যারা প্রভাবিত করে বা এসে চলে গেল, খবর হলো, এরকম লোকগুলোকে নেওয়ার ব্যাপারে ভেবে চিন্তে নিতে হবে। না হলো সন্তোষ পাঠক এসছেন, আরও কয়েকজন লাইনে আছেন, আসবেন, আসতে চাইছেন, আমার কাছেও যোগাযোগ রেখেছেন। আমি বলি ভাই আমি অথরিটি নাই, অথরিটির সঙ্গে কথা বলে রাজি হন হবে। তো সেই জন্য এটা চলতেই থাকে, যে কোনো পার্টি হঠাৎ বাড়ে। আমিও সেদিন একটা ইন্টারভিউতে বলেছি যে আদি নব্য নতুন পুরনো কিছু নেই। আমি 10 বছর এসেছি, আপনি 5 বছর আগে এসছেন, আর 2 বছর আগে কেউ এসছে, তাহলে কাকে নতুন পুরনো বলবো? ব্যাপার হচ্ছে আপনি পার্টির সঙ্গে কতটা সম্পৃক্ত হয়েছেন, বা আপনি পার্টি যে অবস্থায় ছিল, বিশেষ কিছু পাওয়ার নেই তাও পার্টির এসে লড়াই করেছেন আদর্শের জন্য, আর যারা পাওয়ার জন্য এসছে পাওয়ারের কাছাকাছি, এই দুটো পার্থক্য চোখে দেখা যায়, তখন এই প্রশ্ন ওঠে, আর কিছু। বিজেপিতে আসার পর দিলীপদা, প্রচারক থেকে যখন আপনি বিজেপিতে এলেন, আপনি প্রচারক হিসেবে প্রচুর কাজ করেছেন, আন্দামানে কাজ করেছেন, বিভিন্ন জায়গায়। আপনি এখনো পর্যন্ত মোট 3 জন রাজ্য সভাপতির অধীনে কাজ করলেন, নিজে রাজ্য সভাপতি থাকা ছাড়াও। রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, এখন শ্রমিক ভট্টাচার্য। এই সভাপতি হিসেবে কে সেরা? কোনো ডিপ্লোম্যাটিক উত্তর দেবেন না। দেখুন, দিলীপ ঘোষ ডিপ্লোম্যাটিক উত্তর দিলে ভালো লাগছে না। সেরা বলতে আপনি পারফরমেন্স দেখুন। পারফরমেন্স আমার 2 জন সিনিয়র, বর্তমান শ্রমিকদা আর রাহুল দা, যার নেতৃত্বে আমি কাজ করেছি, জিএস হলাম। তখন শ্রমিকদা জিএস ছিলেন, তিনি বিরোধী নেতা হলেন বলে তাকে দায়িত্ব দিয়ে আমাকে ঢোকানো হলো, আমি প্রেসিডেন্ট হলাম। কিন্তু রাহুল দার এরা পুরনো টিম এবং পুরনো লোক আমার চাইতে, তাদের নেতৃত্বে কাজ করেছি। কিন্তু পার্টিটা একটা জায়গায় পৌঁছে গেল মাঝখানে। সেই সময় সুকান্ত বাবু এসছেন, তিনি একবারে নতুন ছিলেন পার্টিতে, পার্টিতে এন্ট্রি হয়েছে এমপি হয়ে। আপনি সুকান্ত মজুমদারকে সুকান্ত বাবু বলেন? না, সুকান্ত বলি আমি ওকে, আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু আমাদের মাননীয় সভাপতি, মাননীয় মন্ত্রী, তো আমরা সম্মান দিই, আর কিছু না। কে সেরা দিলীপদা? আপনি দেখুন, কূটনীতি করবেন না, দিলীপ ঘোষ ইজ নট নোন ফর ডিপ্লোম্যাসি। ওইভাবে বিচার করা যায় না, আপনি রেজাল্ট দেখুন তারপরে বলুন। শ্রমিকদা তো পরীক্ষায় বসেছেন, শ্রমিকদাকে পরীক্ষা দিতে হবে। আমি শ্রমিকদাকে বলেছি আমরা চাই আপনার নেতৃত্বে পার্টি ক্ষমতায় আসুক। কিন্তু এটা ঠিক যে শ্রমিক ভট্টাচার্য সভাপতি হওয়ার পর আপনার গুরুত্ব কিন্তু উনি অনুধাবন করেছেন। না, বন্ধু লোক, একসঙ্গে কাজ করেছি, বন্ধুত্ব দিয়ে তো সবকিছু হয় না। বন্ধু হয়ে উনি জানেন, উনি বন্ধুকে টিকিট দিতে গেলে পার্টি কিন্তু ক্ষমতায় আসবে না। টিকিটের ব্যাপারটা অন্য। টিকিট পাওয়ার ক্রাইটেরিয়া কি আপনিও জানেন না, আমিও জানি না, ওইসব তর্কে না যাওয়াই ভালো। প্রশ্ন হচ্ছে যে শ্রমিকদাকে রেজাল্ট দিতে হবে, তো যে রেজাল্ট দেবে তাকে তো চাই। উনি দেখেন যে এই লোকগুলোকে আমার সঙ্গে চাই, তাহলে আমার হাত শক্ত হবে, তাই উনি নিয়ে এসেছেন আমাদেরকে সৈনিক হিসাবে, আমরা আছি, লড়ছি। তাহলে শ্রমিকদা এখনো সেরা হননি, মানে সেরা পরীক্ষা ডিসটিংশন বসেনি, এখনো প্রস্তুতি চলছে, কিন্তু এই বিধানসভায় তো পরীক্ষাও না। তাহলে রাহুল সিনহা আর সুকান্ত মজুমদারের মধ্যে এই লড়াইতে কে থাকবে? রাহুল দা যখন ছিলেন তখন পার্টিতে এমএলএ এমপিও ছিল না প্রায়, এই হয় দার্জিলিংয়ে কেউ জিতেছে, উনিও 7 বছর ছিলেন, বা ওখানে সর্দারজি জিতেছেন। তাতে আমাদের বাঙালি এলাকার যোগদান খুব একটা ছিল না, পার্টির যে বেশ এটা ছিল না। একটা পঞ্চায়েত কোথাও আমরা জিতেছি। তারপরে 14 সালে পার্টি ক্ষমতায় আসার পরে মোদিজির ইমেজ ইত্যাদি আমাদের লড়াইতে পার্টি বেড়েছে। আর ওই টপ লেভেলে থাকাকালীন পার্টিতে সুকান্ত বাবু এসছেন পার্টির সভাপতি হয়ে, তো একটা লেভেলে পার্টি চলে গেছে। এদের প্লাস মাইনাস পয়েন্ট কখনো আপনি ভেবে দেখেছেন? আপনি তো একটা এখন তো আপনি চিন্তা করলে ভাবতে পারবেন। আমি ভেবে কি করব? আবার এড়িয়ে যাচ্ছেন দিলীপ। না, আমার কি যায় আসে?
এদের প্লাস কি আমি মাইনাস কি? এই মতে আছি, পার্টি আমাকে যতদিন কাজে লাগাবে আমি আছি, আর যে কাজ দেবো ওটা করবো। মূল্যায়ন করতে বলছি না না, আমার দরকার নেই মূল্যায়ন করা। আপনি বাইরের আমি বল নিজের ছেড়ে কাজের দিলেন। মূল্যায়ন করি, যে পার্টি আমার কাছে কি চেয়েছিল আমি কি দিই। আচ্ছা, আপনি কি এই প্রশ্নটাও এড়িয়ে যাবেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার সমীকরণটা ঠিক কি? শুভেন্দুদা যখন বিধানসভায় ছিলেন, আমি এরপরে বিধানসভায় ছিলাম, মন্ত্রী ছিলেন। আপনাকে কখনো শুভেন্দুর অধীনে কাজ করতে হতে পারে, হতেই পারে। তখন আপনার কেমন লাগবে? আমি যে ঠোকাঠুকি সুকান্তর লাগবে? অধীনে কাজ করতে পারি, যে আমার চেলা, আমার সময় সে এসছে, হ্যাঁ, কমিটিতেও আপনি ছিল তার না। নাম প্রপোজ করেছেন। আমি প্রপোজও করেছি, একটা ভালো ছেলে, শিক্ষিত ভদ্রলোক। আপনারাই বলেন বিজেপিতে কোনো শিক্ষিত লোক নেই, না ডক্টরেট দিয়ে দিলাম একটা, তো তাকে দিয়েছি আমরা, তার অধীনে আমি কাজ করেছি। আমি তুমি যা বলো আমি আছি, তো সে প্রশ্ন নাই। আর সেই জন্য যে আমাকে, আমাদের পার্টি এমন পার্টি, আজকে আমাদের যিনি সর্বভারতীয় সভাপতি, 45 বছর বয়স, আমি তার চেয়ে 15 বছরের বেশি বড়, 18 বছর বড়, তিনি এসেছেন, যারা তারকে চালাচ্ছেন চারদিকে, তাকে নমস্কার করছেন এসে, মাননীয় মোদিজি, অমিত শাহ তাকে নমস্কার করে করে তুলে নিয়ে বসাচ্ছেন, তারা তো তার কাছে উনি শিশু, অথচ তিনি আমাদের নেতা। তিনি এলে সবাই দাঁড়িয়ে তাকে সম্মান দিচ্ছে। আমরা ওই পদকে, সাংবিধানিক পদকে, চেয়ারকে সম্মান দিই। শুভেন্দুর সঙ্গে আপনার বরাবর সমীকরণটা খুব মসৃণ ছিল না দিলীপদা, সামহাও, এটা আপনি বলবেন না আমি উনি আমার জানি। বিরোধী নেতা ছিলেন, আমি পূর্ব মেদিনীপুরে গিয়ে পশ্চিমে তার বিরুদ্ধে লড়াই করেছি। আপনাকে তো পরিষ্কার মেদিনীপুর বলেছি। থেকে সরিয়ে দিয়েছিলেন শুভেন্দু। হ্যাঁ, আপনাকে তো মেদিনীপুর থেকে বর্ধমানে দুর্গাপুরে আমি জানি সরিয়ে না কে দিয়েছেন কাকে শুভেন্দু। সরিয়েছে, আমি জানি না। উনি দিলীপদা, ঠিক আপনি করেছেন, যেটা কেউ বলছেন করুন। এটাকে বলে সিলেক্টিভ অ্যামনেসিয়া, সময় মতো ভুলে যাওয়া যায় আমি এগুলো। রাজনীতি করি তো, ফলে এগুলো আমি যদি বলতেই হবে। মাস্টারমশাই হতাম অন্য কিছু বলতাম, আর এটা না বললে বলে ওটা রাজনীতি বোঝেই না। তো সেই জন্য শুভেন্দুবাবু যখন বিধানসভায় ছিলেন, ওনার এলাকায় গিয়ে আমি গালাগালি দিয়ে আসতাম, তারপর দেখা হয় খুব দিলেন না, বলে আরে আপনার নাম ফাটালাম পেপারে, এভাবে বলতাম আমি। কিন্তু যেহেতু ওর প্রতি একটা সবসময় এদের নজর ছিল একটা সন্দেহজনক, ওর ভিতর থেকে বিজেপির সম্পর্ক আছে এরকম একটা আপনারা চালাতেন বলে উনি একটা টেনশনে থাকতেন। আমি ইচ্ছা করে ওটা কাছে যেতাম না, কারণ লোকটাকে ফালতু ঝামেলায় ফেলে, যদি আসে একসঙ্গে লড়াই হবে। আর একসঙ্গে এসে গেছে, আমরা লড়াই করছি। আর রাজনীতিতে কখন কে কোথায় লড়বে, কে সামনে, কে পেছনে, কে পাশে থাকবে, এটা বোঝাও যায় না। আর না ভবিষ্যৎবাণী করে কোনো লাভ নেই। দিলীপদা, 2021 সালের ভোটমুখী বিজেপি 5 বছর আগে, আর 2026 সালের ভোটমুখী বিজেপি, এই দুটোর মধ্যে তফাৎ কোথায়? 5 বছর আগে ঘাটতি কি ছিল, সেখান থেকে কি শিক্ষা নিয়ে এই ভোটে আপনারা তখন যাচ্ছেন? হিন্দিতে কথা বলে না, জোশ, উৎসাহটা তখন বেশি ছিল, কারণ প্রথমবার আমরা হাউ ইজ জিততে দ্য জোশ? যাচ্ছি। হ্যাঁ, হাই স্যার। দিলীপ ঘোষ, হাউ ইজ দ্য ঘোষ, জোশ দিলীপ ঘোষ, এটা হচ্ছে স্লোগান। তো তখন আমাদের যুবকরা এসছে কাজের মধ্যে, আমরা জিতছি, এগোচ্ছি, তো জিতে যাব স্বপ্ন ছিল, তো উৎসাহ বেশি ছিল। সেইটা এবার একটু কম আছে, কিন্তু সংগঠনের ভিত তখন নরম ছিল, গভীরতা কম ছিল, অনুভব কম ছিল, সব ইয়াং ম্যান। তো তখন উৎসাহের চোটে আমাদের গাড়ি দৌড়েছে, পাবলিক দেখছিল, এ সত্যি কি জিতবে এরা, কে নেতা এদের মধ্যে, দিলীপ ঘোষ কোথা থেকে, এটা কালকে এসছে, সে আবার কি নেতা, এই ধরনের তুচ্ছতা ছিল। তাও অনেকে অত্যাচারের ভয় ভোট দিয়েছেন, কিন্তু যেটা হওয়া উচিত ডিসাইডিং সেই ভোটটা হয়নি। এবারে লোকের ঠেলায় বিজেপিকে খুঁজছে, যে আর পারা যাচ্ছে না, দম বন্ধ হয়ে যাচ্ছে, এবারে পরিবর্তন চাই, কোথায় বিজেপি। তো বিজেপি চিন্তা ভাবনা করে, প্ল্যান করে স্টেপ ফেলছে, আর লোককে আমরা বলছি আমরা এত বছর তো আছি আপনাদের সঙ্গে, লড়াই করলাম বিরোধী হিসাবে, দেখুন আমরা তো এইবার কি পরিবর্তন করবো। ডাকটা অনেক কম দিলীপ? হ্যাঁ, ইচ্ছা করে হাঁক ডাকটা অনেক কম। তো সেই জন্য আমরাও খুব পজিটিভ কথা বলবো, যে আমরা কি করতে, আমরা পরীক্ষা দিয়েছি, আমরা লড়াই করতে পারি, বলে নিতে পারি। 300 কর্মী প্রাণ দিয়েছে, কোথাও খামতি রাখিনি আমরা। এবার আপনার দায়িত্ব, যদি মনে করেন আমরা যোগ্য, আমাকে বসান। তার জন্য আমরা নিজেকে তৈরি করেছি। সেই জন্য শুভেন্দুবাবুর মতো যোগ্য নেতা, যে একাধিক দপ্তরের মন্ত্রী ছিল, অন্যান্য পার্টি থেকে, তাপস রায়ও কংগ্রেস থেকে এমসি হয়ে এসছেন, উনিও খুব পুরনো এবং ভদ্রলোক, তার সঙ্গে বন্ধুত্ব আমার তখন থেকে শুরু হয়েছে, 16 সাল থেকে বিধানসভায় থাকতে, এখন আমাদের সঙ্গে চলে এসছেন। তো এই ধরনের বহু লোক এসেছেন, এরা তো আমাদের পার্টিকে অভিজ্ঞতায় সমৃদ্ধ করেছেন। এগুলো লাগে সংগঠন চালাবার জন্য, আপনার নিষ্ঠাবান কর্মী, চুপচাপ ভালো লোক লাগে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন চালানো, রাজনীতির ছকবাজি, এর জন্য অভিজ্ঞ লোক লাগে, ছকবাজি আছে, ছকবাজি লাগে, সেই জন্য অভিজ্ঞ লোক লাগে। সেগুলো আমাদের কম ছিল, আমরা পেয়ে গেছি, আমরা তৈরি। আমরা একটা দিলীপদা, আপনি যেহেতু সংঘের প্রচারক ছিলেন, তাই জন্য আপনাকেই এই প্রশ্নটা একমাত্র আপনাকেই করা যায় বিজেপির মধ্যে। এইরকম একটা শোনা যায় যে পশ্চিমবঙ্গে নাকি 2 রকমের আরএসএস রয়েছে, মানে একরকম হচ্ছে বেঙ্গল আরএসএস, এই অংশের নেতারা হলেন অদ্বৈতচরণ দত্ত, রমাপদ পাল, বিদ্যুৎ মুখোপাধ্যায়,
এই বেঙ্গল আরএসএস নাকি নাগপুর আর দিল্লির কাছ থেকে সব সুযোগ সুবিধা নেয়, কিন্তু তাদের কথা মতো চলে না, যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বলেন যে আরএসএস এর একটা অংশ খুব ভালো, আরেকটা অংশ খারাপ। এবং এই বেঙ্গল আরএসএস এর ভূমিকা যদি ভালো হতো, সো কল্ড বেঙ্গল আরএসএস মানে এটা কলোকিয়ালি, তাহলে নাকি 2021 সালেই সরকার গঠন হয়ে যেত এবং মানে প্রদীপ যোশীর মতো যে প্রচারককে একটা অস্বস্তিকর অভিযোগে জড়িয়ে তাকে রাজ্য ছাড়তে বাধ্য করা হলো, এরকম কিছু ঘটতে, এটা কি ঠিক? না, এই 21-এ ক্ষমতায় এসে যেতাম, এটা কি মমতা ব্যানার্জি বলেছেন? না, এই বেঙ্গল উনি বললে আরএসএস, ভাবতাম। বেঙ্গল আরএসএস দেখুন, ক্ষমতায় আসবে কিনা এটা আরএসএস ঠিক করে না। না, ইজ দেয়ার এনি বেঙ্গল আরএসএস? আরএসএস সারা ভারতবর্ষে এক, বিজেপি সারা ভারতবর্ষে এক। এটা তো এখন তত্ত্ব কথা হলো, মমতা কেতাবি ব্যানার্জি কি কথা। বলবেন? উনি তো এরকম কিছু, উনি খুব ক্রিয়েটিভ মাইন্ডেড, তো নতুন তথ্য বার করেন। যেমন হঠাৎ বুঝতে পারলেন যে মোদিজি হচ্ছেন অনুপ্রবেশকারী, তো ওনার এই মাথার যে এত ক্রিয়েটিভিটিটা আমরা ধরতে পারবো না। সেজন্য আরএসএস একটা আইডিওলজি নিয়ে চলে। বা দিল্লি থেকে কোনো সুবিধা নেই না, দিল্লি থেকে আরএসএস চলে না, নাগপুরে হেডকোয়ার্টার। এখান থেকে সারা ভারতবর্ষের মধ্যে ঝান্ডাওয়ালা থেকে কোনো সুবিধা কিছু না আসে না না, ওটা একটা স্টেট অফিস, যেমন কলকাতার যেমন স্টেট কোনো অফিস। কেশব ভবন, আমাদের হেড অফিস হচ্ছে নাগপুর প্রথম থেকে, ডক্টর হেডওয়ারের সময় থেকে এখনও তাই। আর দিল্লির গুরুত্ব সবসময় এই জন্য যে রাজনীতিক যোগাযোগ বেশি, সব হচ্ছে রাজধানী। হ্যাঁ, আমাদের যারা সর্বভারতীয় নেতা আছেন না, আপনি অনেকেই চেনেন, তারা কোথাও এক জায়গায় থাকেন না, তাদের সেন্টার এক একটা জোনে করা আছে, তারা সেইখানে থাকেন। সংগঠনের প্রয়োজনে এক জায়গায় এসে বৈঠক করেন, তারপরে কলকাতা, লখনৌ, পাটনা, দিল্লি, হায়দ্রাবাদ সব সেন্টার আলাদা করা আছে, পুরো ভারতবর্ষে ব্যালেন্স করে চলে। সেই জন্য তারা সারা ভারতবর্ষের আসল চিত্রটা জানেন, কোথায় কী চলছে, মনস্থিতি, সাধারণ মানুষের রাজ্যের পরিস্থিতি। আমরা তাদের কাছ থেকে যেহেতু কাছের লোক, তার কাছ থেকে ওপিনিয়ন নেবো, জানবো, সাজেশন নেবো কী হওয়া উচিত ওপিনিয়ন, তারপরে মানবো কিনা এটা আমাদের ব্যাপার। এখনও তাই অনেকে বলছে, আরে এইসব লোককে টিকিট দিল, আরএসএস কী করছে? আরএসএস টিকিট দেয় না, যদি জিজ্ঞেস করে আরএসএস বলে, নাহলে তো কোনো দায় নেই। তারাও চাই সমাজ পরিবর্তন হোক, ভালো লোক আসুক, ভালো কাজ হোক। আজকে পশ্চিমবাংলা একটা সারা দেশের জন্য থ্রেট। আজকে অনুপ্রবেশকারী বলুন, টেরোরিজম বলুন, বাংলা থেকে সারা ভারতবর্ষকে উৎপাত করছে। সেই জন্য বাংলার বেশি পরিবর্তন, খালি বাংলার জন্য নয়, সারা দেশের জন্য পরিবর্তন দরকার আছে। আপনি নিশ্চিত এবার আপনারা ক্ষমতায় আসছেন? নিশ্চিত তো আছেই। গতবারেও জিতবো মনে হচ্ছিল, আমাকে ভোট হওয়ার পরেও জিজ্ঞেস করেছেন একজন নেতা, ক্যা দিলীপ দা জিত যায়গে? দিল্লি গেছিলাম, বলছি দেখুন আমি তো কদিন রাজনীতিতে এসেছি, কিন্তু এত বড় বড় চ্যানেল, সার্ভে, বড় লোকেরা বলছে, আমার মনে হচ্ছে জিততে পারি। কিন্তু আমার কখনো মনে হয়নি যে 150 বেশি সিট পেয়ে যাবো। 100, 100 সিট পাওয়ার সম্ভাবনা ছিল। এটা অনেকেই আপনারা বলেন, বা অল্প অল্প ভোটে হেরে গেছি, এটা পাওয়া উচিত ছিল আমাদের। সেখানে কিছু ভুলচুক হয়েছে। এইবার কত সিট পেতে পারেন? সরকার গড়ার মতো সাফিসিয়েন্ট সিট 148টা পেলেই তো হয়। হ্যাঁ, 48 হতে পারে, 58, 68, 208ও হতে পারে, কিন্তু সরকার গড়ার মতো সিট আমরা করে নেব। সরকার গঠন যদি না হয় তাহলে কিন্তু লোকে ধরবে আপনাকে। ধরবে কি? বাড়িঘর ভেঙে দেবে, কি হবে তাহলে? ভেঙেছে, নতুন কথা, বাংলায় রাজনীতি করবো, ফেস করবো না। আপনি একটা জিনিস বলুন তো দিলীপ দা, এটা আমার মনে হয়েছে মাঝে মাঝে, মানে দিলীপ ঘোষ কি আসলে একটা কাগুজে বাঘ? দিলীপ ঘোষ কি আসলে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা একটা পুতুলের মতো? এই যে আপনার রোখাজোকা কথাবার্তা, মর্নিং ওয়াক, হাজির জবাব, অবতার, এগুলো কি আসলে একটা খুব যত্নে তৈরি করা একটা প্যাকেজ? মানে আপনি কি সত্যি এরকম মারকুটে লোক? আচ্ছা, আপনি বলুন। লাঠি খেলা, আপনি মানে আপনার কি মনে হয়েছে যে আপনি আসলে আচ্ছা, মানুষটা আমি এরকম লাঠি নন? গোলালাম তো মারকুটে না, না, হতে না, যাবো কেন? আপনি আসলে মানুষটা এরকম নন, কিন্তু এই তৃণমূলের বিরুদ্ধে জায়গায় জায়গায় লড়ার জন্য আপনাকে একটু গরম গরম ডায়লগ দিতে হচ্ছে। এটা কি কাল্টিভেট করা এই প্যাকেজ? আপনি আমাকে 10 বছর দেখছেন তো, তার আগে দিলীপ ঘোষ খেয়েছিল কোথায় কেউ জানতো না, জানার প্রয়োজন নেই। আমার মতো হাজার হাজার সঙ্গের প্রচারক যারা নিভৃতে নীরবে সমাজের মধ্যে কাজ করছেন, তাদেরকে আমরা জানি না। দিলীপ ঘোষ রাজনীতিতে না এলে কেউ জানতো না। আর যেহেতু রাজনীতিতে এসেছি, রাজার পাঠ করছি, গামছা পরে করবো নাকি? রাজার মতো পাঠ করবো। আমি একটা চ্যানেলে বলেছিলাম যে মেজাজটা থাকবে, মেজাজ যাবে না। তো আমাকে তাপসদা ফোন করে, কি মেজাজ আছে কি না? তো রাজনীতি করতে আসবো তো রাজনীতিই করবো। সবাই পারে না, হয়তো আমার মধ্যে কিছু ভেবেছে, তাই সংঘ আমাকে নেতা বানিয়েছে। নাহলে সুব্রত চ্যাটার্জি আমার সঙ্গে ছিলেন, আমার সিনিয়র প্রচারক, তিনি সংগঠনটাকে এরম করে ধরেছিলেন বুথ অব্দি। তো তাকে কেউ জানতো না, আপনারা ভিতরের লোক বলে নাম টাম জানতেন, নাহলে কোথাও দেখতেন না। কিন্তু দিলীপ ঘোষকে ডায়াসের পর্দার সামনে করে দেওয়া হলো, আমাদের পেছনে থাকার কথা। যখন নেমেই পড়েছি, আপনি সেই গল্প জানেন তো, একবার জাহাজ ঘাটাতে লাগছে, তো অনেক লোক সব ডেকে চলে আসে। আমি বহু বছর জাহাজে আন্দামান যাতায়াত করি, সব নেমে চলে আসে। হঠাৎ একটা লোক ঝপাং করে 20 ফুট নিচে পড়লো জলে। এরপরে এই বাঁচাও বাঁচাও, কে মরতে যাবে ওখানে? হঠাৎ এক বয়স্ক মানুষ ঝাঁপিয়ে পড়লো,
কে ধাক্কা মেরেছে তবে পেছন জল থেকে? টল দিয়ে যখন তুলে নিয়ে এসছে ছুটে গেল, দাদু আপনি দারুণ করে যে চুপ কর, কে পেছনে লাথি মেরেছে বল। হ্যাঁ, তো এরকম লাথি যখন মেরেছে সাঁতার কাটতেই হবে, কাজ করতেই হবে। তো আমার যেটা মনে হয়েছে, আমি এটা বললাম যে কারো কোনো গুরু ধরে আমি রাজনীতি করতে আসিনি, হঠাৎই চলে এসি। কিন্তু প্রায় 30-35 বছর সঙ্গের প্রচারক থাকাকালীন বিভিন্ন স্টেটে বিভিন্ন সময়ে নির্বাচনও দেখেছি, রাজনীতিক নেতাদেরও অনেককে দেখেছি। আমি রাজনীতিতে এসে এই পঙ্কজবাবু, সোমেনবাবু, হ্যাঁ, আরও অনেক সিনিয়র যারা নেতা, নিষ্ক্রিয় সক্রিয়, সবার বাড়ি গিয়ে গল্প করেছি, জ্ঞান নিয়েছি যে কী করা উচিত। আমাদের ছাত্রের মতো আমাদের পার্টিতে তো বলার মতো কেউ নেই, জিতিয়েছি ছিল না। আমি সোজা গেছি বাড়িতে, আমরা চলে এসেছি, আরে ঠিক আছে এসো। মান্নান দা খুব বন্ধু, সুজন দা পালায় ভয়, তার অফিসে ঢুকে গেছি গিয়ে আমি, ওরা ঘাবড়ে গেছে দিলীপ ঘোষ কেন এসছে বিধানসভাতে, আমি গল্প করেছি। এই দিলীপ ঘোষ এবার কি হলো, এই যে আমার স্টাইল যেটা, আমার মনে হয়েছে মমতা ব্যানার্জির সঙ্গে যদি লড়তে হয় বা এই গুন্ডা রাজনীতিতে লড়তে হয়, আর লড়তে হবে, তো আমার আগে পিছনে তো কিছু টান ছিল না, আমি লড়েছি। এখন তো আছে, লড়েছি বলে অনেক লোক এসছে, লড়েছে, আর তাতে আমরা দেখেছি লোক এটাই চায় লড়াই। তখন আপনারা আমাকে এইভাবেই দেখেছেন, নতুন অবতার। দিলীপ ঘোষ লোকটা ঠিক কি? লোকটা প্রচারক না রাজনীতিক? মানে এই যে পোশাক আশাক, চশমা, টি শার্ট, গল্ফ খেলা, মানে আয়নায় তাকালে কি মনে হয় যে প্রচারকের খুব অধঃপতন হয়ে গেল, আমি প্রচারক? এটা হতে পারে, কিন্তু ব্যাপারটা সেট হয় কিনা ঠিক সেট হয় সেটা তো এটাই আসল কথা। দেখে ভালো লাগে, কিন্তু এটাই আসল কথা। আপনার কি মনে হয় যে প্রচারকের একটু অধঃপতন হয়ে গেল? না, প্রচারক অধঃপতন, নীতির বাইরে কোনো কিছু না, কাজ না করলেই হলো। কোথায় লেখা আছে টি শার্ট পরবে না? আমি তখনও টি শার্ট পরতাম, সকালবেলা টি শার্ট হাফ প্যান্ট পরে বেরোতাম, তখন হাফ প্যান্টের ডলা ছিল, এক্সারসাইজ করতাম, ডন বৈঠক, ক্যারাটে করতাম, 20 বছর ক্যারাটে শিখিয়েছি আমি, এমনি নয়। তো এগুলো করতে হয়, আর করতে পারি বলে আমি করেছি, গেছি। আমার মনে হয়েছে এটা প্রয়োজন আছে, যুবকদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু করার দরকার আছে, অনৈতিক তো কিছু করিনি আমি। কখনো পিছন ফিরে তাকালে মনে হয় যে প্রচারকের জীবনটা ভালো ছিল, এখনকার এই সানগ্লাস শোভিত জীবনটা অতটা ভালো নয়? আচ্ছা, আমি যদি বলি, আমি যখন ছোট ছিলাম, দাড়ি গোঁফ ছিল না, দাড়ি কামা ঝামেলা ছিল না, এই যে ভালো খেতাম টেতাম, দৌড়তাম, সারাদিন খেলতাম, এটা বললে হবে নাকি? জীবন এগোবে, আপনার সামনে যে চ্যালেঞ্জ আসবে তাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটাই তো জীবন। যে পারে তাকে লোকে মনে রাখে। নাহলে দিলীপ ঘোষকে আজকে আর ডেকে নিয়ে আসছেন কেন আপনি এখানে গল্প করতে, সময় নষ্ট করে? কিছু তো কারণ আছে। আমি সবসময় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আর আমার আরএসএস বলুন বা পার্টি বলুন, সবচেয়ে কঠিন কাজটা আমার ঘাড়ে দিয়েছে। আমি জানি না, হয়তো বেশি বিশ্বাস করে আমার উপরে। আন্দামান যাওয়াটা, এবং হঠাৎ আমাদের তৎকালীন ক্ষেত্র প্রচারক সুনীল গোস্বামী বললেন, জয় দিলীপ, তুই তো বন জঙ্গলে থেকেছিস, সুন্দরবনে আমি 11 বছর ছিলাম, সাউথ চব্বিশ পরগনাতে কাজ করেছি, বন জঙ্গল সব ঘুরেছিস, নদী নালা সাগর, তো তোকে আমি আন্দামান পাঠিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করিনি কোথায় আন্দামান, কি আমার টিকিট কেটে দিন, আমি চলে যাচ্ছি। আর টিকিট দিলাম জাহাজে, কে আছে কোথায় আছে, 4 দিন জাহাজ। তখন তো প্লেনে, সপ্তাহে 3 দিন প্লেন, সঙ্গের কাছে পয়সা ছিল না প্লেন চড়াবার, জাহাজে বসে ধাক্কা খেতে খেতে যেতাম, আসতাম, বুড়ি মেঁধে নিয়ে যেতাম, খেতাম না আমি জাহাজে। দিয়ে পৌঁছলাম, কে আছে কোথায় আছে কি ভাষা জানতাম না। তো ওখানে গিয়ে দেখি বাঙালি আছে, তামিল তেলুগু হ্যান ত্যান, তো তাদের বাড়ি খাওয়া, তাদের মতো ভাষা বলার অভ্যাস করা, করতে করতে ওখানে সংগঠনের কাজ করলাম। সৌভাগ্য আমার, আমি থাকতে ওখানে এমপি জিতে গেল, বিজেপি সব জিতে গেল, পঞ্চায়েত জিতে গেল, আর যশো আছে একটুখানি, তো হয়ে গেল, ছিল না, অভিজ্ঞতা হয়ে গেল, আরএসএস রাজনীতি দেখার সুযোগ হয়ে গেল কাছ থেকে। তখন তো ওখানে আরএসএস মানে বিজেপি নূতন, তো যেহেতু ওই রিলেটেড স্টেটগুলোতে বিজেপি আছে, তেলুগু ফেলুগুলো ভোট দিয়ে জিতিয়ে দিল। এবার আমি বললাম, সংগঠন হয়ে গেল, জিতে গেলেন, সংগঠনটাকে পোক্ত করতে ট্রেনিং চাইতো। তো ওরা বলছে কে ট্রেনিং দেবে? আমি আছি তো, কার্যকর্তা বর্গেতে আমি ভাষণ দিতাম, সংগঠন কি, রীতি নীতি আদর্শ পঞ্চনিষ্ঠা সব আমি শিখিয়েছি ওখানে। দিলীপ দা, আপনাকে কি রাজনীতির মোহ একটু গ্রাস করলো? কি মনে হয় আপনার? আপনি তো 10 বছর আমাকে দেখছেন। না, এই যে আপনি প্রচারকের জীবন থেকে রাজনীতিতে এলেন, তারপরে এই যে চারদিকে এত অ্যাডিউলেশন, এখন প্রচারকের জীবনটা তো একটু অন্তরালে, একটু নেপথ্যে, এই যে নেপথ্য থেকে সামনে আসা এবং এই জনপ্রিয়তা পেয়ে যাওয়া, এটা কি, এটা তো একটা মোহগ্রস্ততা আছে। রাজনীতির জন্য দরকার আছে। কাজে আমি রাজনীতি না করি, আছে রাজনীতি যদি না করি, আমি ছেড়ে দিই, তবু হয়তো আপনি ডাকবেন যে বুড়ো রাজনীতিবিদ একজন বসে আছে, তার একটা গল্প শোনাই, অনেকে করেন। আমি আসবোই না আর লাইমলাইটে, আমার দরকার নেই। এটা খুব সহজ নয় নিজেকে এইভাবে রাখা, পরিশ্রম করা, ধরে রাখা, বা আপনাকে লাইমলাইটে থাকতে গেলেও কিছু করতে হবে। হ্যাঁ, এটাও তো একটা সাধনা। সেই জন্য এর জন্য প্রয়োজন আছে। আমি যেটা বললাম না, গামছা পরে রাজার রোল করা যায় না, রাজবেশ পড়তে হবে আপনাকে। তারপরে আমাদের যেমন আগে বলতো যে গ্রামের দিকে
যাত্রা হয় তো, ছেলেরাই সীতা সাজে, ছেলেরাই রাম সাজে, হ্যাঁ রাম সীতা লক্ষণ ভরত, তারপর রাবণের যুদ্ধ হয়ে গেল, ভেতরে গৃহীণ বলে এই বিড়ি একটা দে, বিড়ি দে, দুজন মিলে বিড়ি খাচ্ছে, সীতাও বিড়ি খাচ্ছে, সেও তো ছেলে। হ্যাঁ তো গ্রিন রুমের মধ্যে সবাই সাধারণ মানুষ, বাইরে গেলে রাম আর রাবণের যুদ্ধ হচ্ছে। তো রাজনীতিতে করতে হয় কিছু, কিন্তু আমার যে ব্যক্তি সত্তা, আমি যে মানুষ, যেটা যদি আপনি আমার ছোটোবেলার বন্ধু, স্কুলের বন্ধু, তাদেরকে দেখেন, তাদের সঙ্গে কথা বলেন, তাই বুঝতে পারেন যে আমার কী পরিবর্তন হয়েছে। প্রচারকদেরও, আমরা যারা একসঙ্গে প্রচারক বেরিয়েছি সেই 80-85-তে, তারাও এখন সঙ্গের মধ্যে কাজ করছেন, পুরোনো দেখা হয়, গল্প হয়। আমি কার্যালয়ে গেলাম, এই চলে পড়ো চাটাইতে শুয়ে পড়ো, ওখানে ডাল ভাত খেলাম। ওরা আমার বাড়িতেও আসেন, আমি তখন আমি তো ব্যস্ত, দেখা পাবেন না, একদিন বাড়িতে আসুন, খাওয়া দাওয়া হোক, আড্ডা হোক, এই হলো, ব্যাস মস্তিতে থাকি। দিলীপদা, আপনার আমলে বিজেপি সবচেয়ে বেড়েছে পশ্চিমবঙ্গে, যেটা আপনি বলছেন, আপনাকে দেখে অনেকে যুবকরা বিজেপিতে যোগ দিয়েছে, বিজেপি করছে সক্রিয়ভাবে। কিন্তু তৃণমূল যদি দেখেন, এ রাজ্যে কোনো আগমার্কা বিজেপি নেতাকে দলে নেয়নি। বিজেপি কিন্তু আগমার্কা তৃণমূল নেতাকে দলে নিয়েছে। না, নেয়নি, এবার নিয়েছে। এবার যদি আপনি ধরুন শান্তিলাল জৈন আর আমাদের কর্নেল জৈনের সঙ্গে তো শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের তুলনা হয় না। আমি কি, তখনকার তো বিজেপি ওরই নেতা না, উনি কাউন্সিলর ছিলেন। এই ধরনের যে শান্তিলাল জৈন দীর্ঘদিনের কাউন্সিলর, কর্নেল বাগচি, কর্নেল সম্প্রসাচী বাগচি। আর এই যে আমাদের দেবব্রত কি নাম আছে, কাউন্সিলর আছেন, এমএলএ আছেন, মহিমদার, তার বাবা সঙ্গের পুরনো কার্যকর্তা, উনি সঙ্গের কার্যকর্তা, উনি গেছেন এবং সুনামের সঙ্গে কাজ করছেন। আপনাদের দল এ রাজ্যে তৈরি হয়েছে তৃণমূল ভাঙিয়ে, যেমন ধরুন অসমে বিজেপি তৈরি হয়েছে কংগ্রেস ভাঙিয়ে, এরকম একটা কথা শোনা যায়। না, এটা অসম্ভব, আমি তো অস্বীকার করছি না তো, কিন্তু আমি কি বলছি, তা হয় না। 18 অবধি তৃণমূলের প্রাদুর্ভাব আমাদের পার্টিতে ছিল না, কারণ আমরা যেই এই যে তখন যে আমরা পঞ্চায়েত জিতেছি, মারপাইট হয়েছে, মারা গেছে কর্মীরা, তারা সব পুরনো বিজেপি। তখন যখন এটা সব জায়গায় হয়, তৃণমূলতে বেশিরভাগ লোকই ফ্লোটিং, কে কংগ্রেস থেকে, কে টিএমসি সিপিএম থেকে এসেছে, তো একবার যখন এসে শেকড় লাগে না, আবার এদিকে চলে আসে। যখন জয়ের সম্ভাবনার সুবিধা বেশি পাবে যেখানে রাজনীতিক, এটা কালচার চলে আসে লোকে। এটা আপনি মানেন যে আমরা যখন অ্যালায়েন্স করলাম না, তৃণমূল ভাঙিয়ে আপনার দল বেড়েছে। আমার লোক অনেক চলে গেছে, এখন ওখানে গিয়ে নেতা হয়ে গেছে, পঞ্চায়েত চস্কা লেগে গেছে, আর আসেনি ফিরে। 89-এর অ্যালায়েন্সের ফলে আমাদের ক্ষতি হয়েছে, তখন চলে গেছে অনেকে, তো এখন আমার আসছে অনেকে। তো সেই জন্য এটা চলতেই থাকে। এটা কোথায়, কোন রাজ্যে হয়নি বলুন আপনি? বিজেপি সব রাজ্যে বেড়েছে, অন্য রাজ্যেও বেড়েছে। অসমের উদাহরণ দিলাম, টিএমসিটা তো কংগ্রেস থেকে এসছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। সে আপনি বলুন ভিপি সিং এর পার্টি হয়েছিল, করতে গেল, ক্ষমতায় এসে গেল। তো এইগুলো তো পরিস্থিতির কারণে এটা হয়, অনেক রাজ্যে হয়েছে, হয়ও, অসম্ভব কিছু না। এটাকে রাজনীতিক বাধ্যবাধকতা হিসেবে মেনে নিতে হবে। এই যে আপনি একটা জিনিস বললেন না, যে রাজনীতি করতে গেলে রাজার মতো করতে হবে, আমার কখনো কখনো মনে হয়েছে আপনাকে খুব ডেসপারেট, কিছু ডেসপারেট স্টেপ আপনি নিয়েছেন। যেমন ধরুন দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়া, আপনি খবর পাঠালেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসছেন, তখন মুখ্যমন্ত্রী তার যেখানে বাসস্থান, যেখানে ছিলেন, গেস্ট হাউস থেকে বেরিয়ে হেলিকপ্টারে উঠতে যাচ্ছেন, আপনি গেলেন বলে উনি রয়ে গেলেন। আপনি জানতেন যে মুখ্যমন্ত্রী আপনি যাচ্ছেন বলে সৌজন্যবশত থেকে যাবেন। আমি সময় সেরমিক করেছিলাম, ওনার 4টায় লিফট করার কথা ওখান থেকে, হ্যাঁ, উনি হেলিকপ্টার ছেড়ে দিয়ে আমার জন্য বসে আছেন, এটা আমি জানতাম না। আপনাকে সত্যি আপনি তো খবর পাঠিয়েছিলেন আপনি যাচ্ছেন। না, খবর আমার কথা হচ্ছে, খবর নিয়েছে যে অফিসার যোগাযোগ করেছিল, আসবেন কিনা স্যার, তাহলে হোটেলের ব্যবস্থা আমি শ্যামপুরে একটা প্রোগ্রামে ছিলাম, ধার্মিক অনুষ্ঠানে, খাওয়া দাওয়া করে আমারও কলকাতা ফেরার ব্যাপার ছিল। তো আমার যে বললো যে ম্যাডাম তো চলে যাবেন 4টার পরে, আমি চাইছিলাম না কন্ট্রোভার্সি হোক, আমি যাবো। আমার তো আপনি কন্ট্রোভার্সি খবর হোক চেয়েছিলেন বলে গেলেন। দিলীপ ঘোষ ভয় পায় না, আপনি জানেন, ওই জন্যই তো বলছি। আমি যতক্ষণ নীতিতে ঠিক আছে, এমনিতেই খবর হয়, উনি না থাকলেও খবর হতো, ওটা ব্যাপার না। দিলীপ ঘোষ গেলেই খবর হবেই। আর আপনাদের চলবে কি করে আমি না গেলে, এটাও তো ব্যাপার। এটা কিন্তু আপনারও চলবে কি করে আমরা না লিখলে, দিলীপ দা, এটাও ঠিক। সেজন্য পরস্পর পরিপূরক। আমি ডেসপারেট, আপনি কিছুই জানেন না আমার সম্বন্ধে। আমার ব্যক্তিগত জীবনে জগন্নাথকে বেশি দরকার ছিল, আমার কাছে আপনার জগন্নাথের চেয়ে মমতাকে বেশি দরকার ছিল। জগন্নাথকে কেন্দ্র করে উনি যখন দোকান চালাচ্ছেন, আমি কেন চালাবো না? উনি তো ইনভেস্ট করেছেন, আমি 1 পয়সা ইনভেস্ট করিনি। আমি এর আগেও সমুদ্রে গেছি, আটকে গেছি, নৌকা নিয়ে গেছি অন্য দ্বীপে, ভাটা পড়ে গেছে, রাত হয়ে গেছে, কী করে আসবো জানি না। এরকম বহু ঘটনা আমার জীবনে। গাছে উঠে গেছি, ছোটো ছিলাম, নামতে পারছি না, আর সিঁড়ি দিয়ে নামানো হয়েছে, কখনো পেছনে তাকাই না আমি। আর আমি সেদিন একজনকে বলেছি, জিজ্ঞেস করেছিল কেন গেছিলেন, আমি এই জন্য গেছিলাম যে আমি দেখালাম সবাইকে চমকাতে পারি। আপনি চমকাতে চেয়েছিলেন? চমকাতে পারি বলেই গেছি, দেখালাম যে আমি চমকাতে পারি। কাকে চমকাতে চেয়েছিলেন? যাকে যাকে দরকার আপনি বুঝে নিন।
কিন্তু এখন কি মনে হয় যে দিলীপদা জগন্নাথ মন্দির, ওই জগন্নাথ ধামে যাওয়াটা একটা রাজনৈতিক ভুল ছিল? কোনোদিন রেট্রোস্পেক্টে মনে হয়েছে? তারপরে আপনাকে কালো পতাকা দেখানো হলো, এই হলো, প্রচুর বিতর্ক হলো এটা নিয়ে, এটা 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 দরকার ছিল। এই জন্য সেই সময় পার্টিতে আমার পরিস্থিতি কী ছিল আপনি দেখুন, আপনারাও ভুলে গেছিলেন প্রায়। না না না, আমরা ভুলিনি। কথার কথা বলছি, আপনি মনে রাখলে আমার কি যায় আসে? আপনি আমার বন্ধু, আপনি মনে রাখতেই পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে পার্টিতে পজিশন, আমার গুরুত্ব আছে কিনা এটা দেখাবার দরকার হয় তো মাঝে মধ্যে। ওইটাকেই তো ডেসপারেশন বলছি। যে যেমনভাবে দেখায়, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, সে দেবতারাও জানেন উনি এসছেন অসুরকে বধ করবেন, ধর্ম স্থাপনা করবেন, সেই জন্য। কিন্তু যিনি এসেছেন এখানে খেলাধুলা করছেন, গরু চড়াচ্ছেন, উনি না ভুলে যান যে ওনার দায়িত্ব কী। সেই জন্য এমন ঝড় বৃষ্টি হলো, তাকে গিরি গোবর্ধন ধরে দেখাতে হলে আমি এক আঙুলে তুলতে পারি, এটা দেখাতে হয়। কিন্তু আপনি কখনো, কারণ আমার হারাবার কিছু নেই। হ্যাঁ, ওই সিদ্ধান্তটা নিয়ে আপনি কখনো আফসোস করেন না না, আমার পাশের লোকেরাও বলেছে না গেলেই ভালো হতো। মানে দিলীপ ঘোষ কখনো এরকম কাজ করে না যে না গেলেই ভালো হতো। গেলেছি, বেশ করেছি, দরকার আবার যাবো, এটা দিলীপ ঘোষ বলতে পারে। কারণ আমি কোনো কিছু হারবার ভয় করি না। কিসের জোরে ন্যাংটার কি বলতে পারে? বাটপাড়ার ভয় বলুন তো? আরে তখন তো ছিলেন বাউন্ডুলে, এখন তো একটা সংসারই লোক। আছি সংসারই লোক না, কোনো সংসার নেই। একজন ভদ্রমহিলা আমাকে বিয়ে করতে চাইলেন যে আমি সংসারে হতে চাই, তুমি সংসারই হও, আমি সংসারই হব না, এইভাবে কথা হয় আমার সঙ্গে। ওই জন্য বলছেন যে লেডি লাকের কিছু নেই এর কোনো মধ্যে। ফাঁক নেই, লাখের জোরে আমি কিছু করি না। একটা এই প্রশ্নটা আমাকে আপনার করতে হবে দিলীপ, কারণ আমার একটা কৌতূহল। এটা হচ্ছে যে এই যে আপনার স্ত্রী টিকিট না পেয়ে বিজেপি অফিসে গিয়ে সরাসরি ক্ষোভ জানালেন, প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন, একই পরিবার থেকে একাধিক লোকের টিকিট পাওয়া নিয়ে বলেন, এটা কি আপনার কাছে বিড়ম্বনার? দেখুন, সব আপনার ইচ্ছা হবে এরকম নয়, বিড়ম্বনা মনে করি না আমি। আমার আশপাশের লোকেরা অনেকে অনেক কিছু করেছে, তার দায়ভার আমি নিই না কোনোদিন। আমার সম্পূর্ণ দায়ভার আমার। এবং এরকম হাজার হাজার কর্মী আজকে বিজেপিতে একটু ক্ষুব্ধ অভিভূত হয়েছেন, বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গায় হচ্ছে। এলা সবার সল্টলেকের দফতরে এসেও খুব, এটা যে কোনো দলেই ইলেকশনেই হয়, টিকিট না পেয়ে আর জেতার সম্ভাবনা বেশি থাকলে বেশি হয়। তো সেই জন্য সবাই একদম মেপে করবে সব কিছু, এরকম হয় না। রাজনীতির ব্যাপারটা কি জানতো, এই যেমন ভর করে না, চড়ে যায় বলে, সওয়ার হয়ে যায়। রাজনীতি যদি আপনার উপরে চড়ে যায় না, তখন খুব মুশকিল হয়, তখন ব্যবহার ঠিক থাকে না, আপনি কি আপনার হজম করা খুব মুশকিল পাবলিসিটিকে। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন এই বিষয়টা নিয়ে? বলেছি আমি। আপনি কি এটা সমর্থন করেন যে এটা করা উচিত হয়েছে ওনার? না, সমর্থন তো করি না, আমি এটাই বলেছি যে এরকম ক্ষোভ প্রকাশ করা ঠিক নয়। আমাদের পার্টিতে এটা সিস্টেম নয়। সাধারণত কোনো রেজিমেন্টেড দলে না আশা করা যায় না। এটা কিন্তু মানুষ তো বামপন্থী বা নন রেজিমেন্টেড দলে আশা করা যায়। এই যে বিজেপিটা ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে না, তার কারণ আমি এলাম, এমএলএ হয়ে গেলাম, এমপি হয়ে গেলাম, সবাই হচ্ছে খুব সহজ, টিকিটটা পেলেই সব হয়ে যাবে। আরও মজার ব্যাপার, আমাদের পার্টিতে যেটা হয়, জেতার উদ্দেশ্য নয়, টিকিট পাওয়াটা বড় উদ্দেশ্য। আমরা 4 জন মিলে লড়ছিলাম টিকিটের জন্য, আমি পেয়ে গেছি, তাহলে আমি জিতে গেলাম। ইলেকশন জেতারা সেকেন্ডারি হয়ে যায়, টিকিট পাওয়াটা আমার 3 জনকে আমি হারিয়ে দিয়ে টিকিট পেয়ে, যেটা আমার কাছে ব্যাপারের বিষয়। সেই জন্য জিততে পারি না অনেক সময় আমরা। সেই জন্য একজন কনসেপ্ট নিয়ে রাজনীতিতে আসে, অনেকে করে, তার মধ্যে কিছু কিছু হয় বোঝে। আমি উদাহরণ দিয়েছি অনেকের, অনেকে আছেন ছিলেন, হারিয়ে গেছেন, বলেছি। আমি কারো দায় নিইনি, যে যার বিদ্যা বুদ্ধি অনুযায়ী কাজ করে, যেমন করবে তেমন ভরবে, চলবে। বাকি সবাই স্বতন্ত্র, সবাই রাজনীতি করছে তাদের মতো তারা করছে। আপনি বলছেন যে আপনি কথা বলেছেন, আপনি যদি রাজ্য সভাপতি হতেন বিজেপির, আপনি রিঙ্কু মজুমদারকে টিকিট দিতেন? আমি বলে কিছু না, পার্টিতে আমি বলে কিছু হয় না। আমাদের পার্টিতে আমরা বলে, রাজ্য সভাপতি থেকেছেন, আপনি তাকে একজন বিজেপির কর্মী হিসেবে চেনেন। এবারে আমি আপনাকে বলছি, আপনার স্ত্রী ভুলে যান। এবার কোনো স্ত্রী কেন, একজন কর্মী, সেই বেশি কোনো দায় নেই। রাজনীতি যখন পার্টিতে ঢুকে গেছে, সেখানে কেউ আমি আপনি নয়। আমাদের স্ত্রী বাড়িতে, হ্যাঁ বাড়িতে, অফিসে কর্মী। আমাদের পার্টিতে অনেকগুলো স্তর আছে। এবারে আপনাকে বলছি, এত বেশি চিন্তাভাবনা করেছে পার্টি, মন্ডল স্তর থেকে সবার মতামত চিরকুট দেওয়া হয়েছে, 3 জনের নাম লেখো এবিসি। হ্যাঁ, এটা আমরা খবর জেলার কাছ থেকে নিয়েছে, একাধিক নাম গেছে, প্রদেশের নাম তো আসবেই, নাম তো আসা উচিত, তাহলে বাস্তব বোঝা যাবে। গতবারে সব কার্যকর্তা বলে আমাদের জিজ্ঞেস করলো না, টিকিট হয়ে গেল। তো এবার আমাদের যারা অধিকারী তারা জেলায় গিয়ে বসেছেন, সবাইকে ডেকেছেন, চিরকুট দেওয়া হলো, 3টে নাম লিখে গোপন খামে দিন দেওয়া হয়েছে। হ্যাঁ, আগে মুখ বন্ধ খামে দিতে, রাজ্য কমিটির নাম নেওয়া হয়েছে, অবজারভারদের কাছ থেকে নেওয়া হয়েছে। আর সব জেলার যে কমিটি, তাদের বলা হয়েছে সব সিটের জন্য 3টা করে নাম তোমরা পাঠাও। এগুলো বসে অ্যানালাইসিস কী হয়েছে না হয়েছে আমি জানি না, এটা করা হয়েছে। তারপরে দিল্লিতে পার্লামেন্টারি বোর্ডে তারা আবার অনেক সিস্টেম আছে, আমাদের পার্টিতে সার্ভে টার্ভে করা হয়, সে রিপোর্টের আধারে করে
সম্ভাবনা যার বেশি তাকে করা হয়েছে। তার মধ্যে কিছু বাইরের লোক এসছেন, নতুন এসছেন, জেলা প্রেসিডেন্ট টিকিট দিয়েছে তারও বিরোধিতা করছে, তা আপনি কী বলবেন? এটা ওই ধরনের মানসিকতা, আমি কেন পেলাম না। অনেকে আবার কি আছে, আমি পেলাম না ঠিক আছে, ও কেন পেলো, এটা আর একটা সমস্যা। কি জানেন তো দিলীপ দা, যেহেতু আপনি দিলীপ ঘোষ, তাই জন্য আপনার স্ত্রী যদি গিয়ে এটা করেন তাহলে তার একটা ছায়া কিন্তু আপনার ওপরে পড়বে, আপনি না, না, যতই বলুন যে আমার দায় না নেই। ঠিক আছে তো। আর আমি দিলীপ ঘোষ, এই জন্য উনি বলার সুযোগ পাচ্ছেন, কালকে ওনাকে কেউ পুছতো? আপনিও বলছেন দিলীপ ঘোষের স্ত্রী, হ্যাঁ তাই তো, এটাই মাইলেজ আর কি, এটাকে কাজে লাগানোর। তো এটাকে কাজে লাগালেই ফল এরম নয়। তো তাকে যারা বলার বলেছেন, বুঝিয়েছেন। দিলীপ দা অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন, আপনি এরকমই থাকুন।